হচ্ছে এইসব কিছু বর্তমান আছে এবং কিছু হ্যাঁ সেই আর্টিস্টগুলোর কি ধরনের কালার অ্যাপ্লাই করে, কোন কোন কাজ করে, হ্যাঁ এবং ওনাদের নাম বর্তমানে বেশ মানে গোটা পৃথিবীতে মোটামুটি সবাই জানে আর কি, ঠিক আছে। যেমন চাইনিজ আর্টিস্ট আছে লিউ ইয়ে, ঠিক আছে। লিউ ইয়ে ধরো স্পেলিংটা লিখে দিচ্ছি LIUYE, ঠিক আছে। লিউ পেনটা বের করি সব থেকে ভালো হবে। এই আর্টিস্টগুলোর নামটা একটু তোমরা আর কি নোট করে রাখবে, তাহলে কি হবে, তাহলে এগুলোর কাজ দেখতে পারবে। এটা হলো চাইনিজ, আরেকটা চাইনিজ আর্টিস্ট আছে, মানে তোমার হচ্ছে ওয়াটার কালারে কিন্তু এগুলো সব বলছি, ঠিক আছে। এবার মানে আরও ওল্ড মাস্টার বা অন্যান্য আর্টিস্ট আরও বিখ্যাত আছে, ওগুলো অন্যান্য মিডিয়ামে, আমি স্পেশালি ওয়াটার কালারের ব্যাপারে বলছি। এবং ওয়াটার কালারের আর্টিস্টগুলো নয়, তোমরা একটু এই সব আর্টিস্টের একটু ছবি টবিগুলো দেখবে এবং তোমাদের ছবি আঁকার সাথে সাথে বিভিন্ন এই সব ফিল্ডে যারা মানে অসামান্য কাজ করে গেছে, যাদের নাম ইতিহাসের পাতায় রয়ে গেছে, তাদের নামও জানতে হবে বর্তমানে, এবং কারা কাজ করছে, যেসব আর্টিস্টরা বর্তমানে রানিং চলছে এবং ভালো জায়গায় আছে সেই সব কাজও দেখতে হবে এবং তাদের থেকে মোটিভেশন নিতে হবে। তাহলেই তোমরা কাজের মধ্যে থাকতে পারবে এবং কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাও একটা লিউয়ে, ঠিক আছে। বেশিরভাগই স্পেশালি ধর পোর্ট্রেট এই ধরনের কাজ করে ওয়াটার কালারে। হ্যাঁ, আরেকটা আছে চেইন, নামটা লিখে দিচ্ছি, হ্যাঁ উচ্চারণটা এমন, চেইন চাং ওয়ে, এইটাও একটা চাইনিজ আর্টিস্ট, ঠিক আছে। এগুলো নামগুলো লিখবে এবং সার্চ করে করে দেখবে পরে। আরেকটা আছে দেখবে জর্জ করপোনা বলে একজন আর্টিস্ট আছে, এটা যত সম্ভব হচ্ছে তোমার হলো সাউথ কোরিয়ার আর কি আর্টিস্ট, ঠিক আছে। ওয়াটার কালারে দারুণ ওয়াটার কালার করে। আরেকটা আছে নোনা গার্সিয়া। এইসব আর্টিস্টগুলো বর্তমানে মানে মানে এগুলো সব বিদেশির কথা বলছি, বিদেশি আর্টিস্টের মধ্যে, ঠিক আছে। মানে এনারা বেশ মানে ভালো ওয়াটার মানে দুর্দর্শ ওয়াটার কালার করছেন বর্তমানে, মানে এগুলো জীবিত, হ্যাঁ। আর যেই দুটো আরও নাম বললাম, দুটো না তিনটে, জন সিঙ্গার সার্জেন্ট, JM টার্নার, অ্যান্ডার্স জর্ন, এগুলো কিন্তু ওল্ড মাস্টার, হ্যাঁ এগুলো বহু বছর আগের মাস্টার আর্টিস্ট সব, এগুলো ইউরোপিয়ান আর্টিস্ট। তো তোমার হচ্ছে এরা হলো কাজ করছে। এবার এছাড়াও আরও অনেক নাম আছে, ঠিক আছে। তো মোটামুটি যেগুলো বর্তমানে চোখে পড়ে সচরাচর এবং নাম জানা যায়, তাদের নামটা বললাম। এবার তোমরা সার্চ করতে করতে আরও দেখবে অন্যান্য নতুনত্ব অনেক নাম পাবে আর কি। এগুলো হলো ফরেন। এবার আমাদের ইন্ডিয়ান আর্টিস্ট, তাদেরও নাম জানতে হবে। ইন্ডিয়ান আর্টিস্ট কে কে আছে? অমিত 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 কাপুর না অমিত ভর মনে হয় নাম, না? ভেজা শাড়ি যে করে। ভেজা শাড়ি তো হ্যাঁ অমিত ভর, ওটা বলে তো ওয়াটার কালার করে না অ্যাক্রিলিক। অমিত কাপুর একটা আছে, অমিত কাপুরও একটা আছে, ওই ওয়াটার কালার করে তো। হ্যাঁ অমিত কাপুর ওয়াটার কালার। মাস্টার আর্টিস্টের নাম বলছি, হ্যাঁ মাস্টার আর্টিস্টের নাম প্রথমে, যেগুলো মাস্টার আর্টিস্ট মানে ওয়াটার কালারের মাস্টার আর্টিস্ট। ওয়াটার কালার মাস্টার আর্টিস্ট কে আছে বলো? ইন্ডিয়ার আর কে পারবে এখানে যারা আছে গ্রুপে, তাদের মধ্যে কেউ বলতে পারবে ওয়াটার কালারের মাস্টার আর্টিস্ট কি? হেমেন্দ্রনাথ, হেমেন মজুমদার মানে কি? খালি আর্টিস্টের নাম শুনছিলে একটা সময়, খালি মনে পড়লে বলে দিচ্ছ। হেমেন মজুমদার তো অয়েল কালার ওই সব কাজ করেছে, ভেজা শাড়ি, হেমেন মজুমদার। হেমেন মজুমদার হলো ভেজা শাড়ির সিক্ত বসনা নারী, ঠিক আছে। ওনার যে ছবির যে ছবির জন্য অনেক ধরনের ছবি এঁকেছে, তার মধ্যে সিক্ত বসনা নারী সেই ছবির জন্য বিখ্যাত। এবার ওনার থেকে ইন্সপায়ার হয়ে বর্তমানে যে অমিত ভর বলে আর্টিস্ট আছেন, বর্তমানে জীবিত, আমাদের কলকাতায় থাকে, হ্যাঁ ওনার থেকে ইন্সপায়ার হয়ে
সেই ধরনেরই একটু আলাদা ধরনের, মানে ভেজা শাড়ির বিষয়টাকে রেখে দিয়ে একটু আলাদা ধরনের করে। আর হেমেন মজুমদারের ছবি ওই ভেজা শাড়ির বিষয়টাকে নিয়ে একটু আলাদা রকমভাবে করা। তো এই হলো বিষয়, মানে ওনার থেকে ইন্সপায়ার হয়ে অমিত ভার করেছে। আর হেমেন মজুমদার হচ্ছে অয়েল কালার অ্যাক্রিলিক এই ধরনের কাজ করেছে আগে। অয়েল কালারটাই মেন আর কি, অয়েল কালার করেছে। কিন্তু ওয়াটার করে, ওয়াটার মানে ওয়াটার, দেখো ওয়াটার কালার রবীন্দ্রনাথ হবে। একটা সময় সবাই করে, ঠিক আছে। এরপরে কি হয়, একটা স্পেশালাইজেশন চলে, মানে যে যার যে মিডিয়াম ভালো লাগে সেই মিডিয়ামটাতে বেশি কাজ করে এবং সেটা নিয়ে সে নাম করে এবং সেটার জন্যই সে বিখ্যাত। তাছাড়া প্রত্যেকটা আর্টিস্টই সব কালারেরই ট্রিটমেন্ট জানে কম বেশি, ঠিক আছে, সবই জানে। কিন্তু একটা যে কোনো যেটা ভালো লাগে, কারো অয়েল ভালো লাগে বেশি, কারো অ্যাক্রিলিক ভালো লাগে, তো এই বিষয়ে মানে ওয়াটার কালার করেনি তা না, মানে কিন্তু মানে যাদের শুধু স্পেশালি ওয়াটার কালার সেটা বলছি মাস্টার আর্টিস্ট। দেবাশিস বলতে পারবে কোনো আর্টিস্টের নাম ওয়াটার কালার আর্টিস্ট, মানে মাস্টার আর্টিস্ট? স্যার রামকিঙ্কর বেশ তো ওয়াটার কালার করতো। হ্যাঁ, রামকিঙ্কর বেশ তো ওয়াটার কালার করতো। হ্যাঁ, হ্যাঁ, রামকিঙ্কর বেজু ওয়াটার কালার করতো, অয়েলও করতো। তারপরে আশেপাশে প্রথম দিকে যেগুলো মানে হাতে কাছে যা পেতো, ঠিক আছে, গাছের ছাল থেকেও বিভিন্ন গাছের পাতা থেকে ঘষে নিয়ে সবুজ রং লাগবে, ওটা হলুদ লাগবে, হলুদটাকে বেটে তাহলে নিয়ে তো করলো, অনেক নাম হবে ঠিক আছে। স্যার। কি তাহলে তো অনেক 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 আর্টিস্টের নাম আছে তো। কি কেমন বলো? ওরা তো প্রায় ওইগুলাই করতো। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, রাজা রবিবর্মন তো ওয়াটার কালার করতো না? রাজা রবিবর্মা মানে বিখ্যাতটা কিসের জন্য? বিখ্যাত হচ্ছে অয়েলের জন্য। হ্যাঁ, তাহলে তো ওয়াটার কালার তুমি ওখানে কেন বলতে বলতে পারবে ওখানে? সে তো ওয়াটার কালার সবাই করে, সবাই করতো একটা সময়, ধরো স্টুডেন্ট লাইফে বা স্টাডির সময় সবাই সেটা ওয়াটার কালার করতেই হবে। কিন্তু তারপরে যে যখন হচ্ছে রবীন্দ্রনাথ একটা হবে, এইসের সময় একটা ইয়ে বলতে রবীন্দ্রনাথ, নন্দলাল বোস। নন্দলাল, নন্দলাল বসুও করতো তো। নন্দলাল এটা, হ্যাঁ এটা শিওর, নন্দলাল হবেই। নন্দলাল হবেই হবেই। নন্দলাল নন্দলালের ওয়াটার কালার বলো দেখি একটা নাম। হবেই। ছবি দেখছো নন্দলাল বোসের ছবি? ওরকম নাম না, নন্দলাল বোসের ছবি আঁকানো তো ছবি দেখেছি, দেখেছো? নাম মনে নেই। কি ধরনের আঁকানো ছবি ছবি আঁকতো দেখেছি, জানো? নাম কি মনে আছে? আঁকানো ছবি দেখেছো? ন- দেখেছি, নন্দলাল দেখার বসু যে আঁকা হ্যাঁ, বলো। মানে ওই রবীন্দ্রনাথের যে চারটে, মানে নন্দলাল বসুটাই বলছি, রবীন্দ্রনাথের যে চারটে যে চিত্রাবলী আছে, হুম, হুম, রবীন্দ্র চিত্রাবলী, হুম। তার মানে চারটে খণ্ডই আমার কাছে আছে। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটাতে হুম, আমি দেখি এবং আমি, হ্যাঁ দেখি এবং আমি মুগ্ধ হই, যদিও আমি সবটা বুঝি না। আচ্ছা, মানে আমার খালি মনে হয় যে উনি কি কনসাসলি সমস্তটা করেছেন, নাকি না রবীন্দ্রনাথ ঠাকুর বলে এই আঁকাগুলো চলে গেল। তার কারণ আচ্ছা, আমি আচ্ছা। সত্যি সত্যি বুঝি না, যে অবভিয়াসলি আমি তো জানি না, তো আমি কি হুম, করে বুঝবো। তো আমার মাঝে মধ্যে মনে হয় যে এটা আপনার কাছে আমার জানাও থাকলো, বিশেষ করে চতুর্থ খণ্ড, হুম, হুম। তৃতীয় খণ্ড এবং চতুর্থ খণ্ড। ফার্স্ট খণ্ডটা তো ওই হিজিবিজি, মানে ওই যা উনি লিখেছেন মানে সেটাকে কাটাকুটি করে হ্যাঁ, হ্যাঁ, যা না, কিছু হয়। রবীন্দ্রনাথের ছবি হ্যাঁ, ছবি চিত্রাবলী মানে ৪ টে খণ্ডই আছে, মানে আঁকানো ছবির? চারটে খণ্ড, হ্যাঁ এত, আচ্ছা, 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 হ্যাঁ চারটে খণ্ড মানে একটা ধাউস টাইপের একটা বই। আচ্ছা। সেটা সেটা চারটে খণ্ডই আমার কাছে আছে। আমি না, এটা আমার জিজ্ঞাসাই থাকলো বা জানার আগ্রহ রইলো, যে রবীন্দ্রনাথের যে সেখানে সমস্ত ধরনের ছবি হুম, আছে হুম, এবং হুম। ওখানে লেখা আছে যে কোনটা ইঙ্কের, কোনটা ওয়াটার কালারের, এবং নিচে নিচে উল্লেখ করা আছে। আচ্ছা। তো আমি যখন ওইটার পাতা উল্টোই এবং আমি যখন দেখি, হুম, তখন গিয়ে আমি চেষ্টা করি বোঝার। আমি না আজ পর্যন্ত, মানে সাধারণ মানুষের, উম, যদিও আমি তো তেমন কিছু বুঝি না, কিন্তু সাধারণ মানুষ তো তবুও হাঁ করে দেখে, মুগ্ধ হয়, একটুখানি বোঝার চেষ্টা করে। কিছু কিছু আঁকা না আমি কিছুই ধরতে পারি না, হুম, হুম, মানে হুম। কিছু বুঝতেই পারি না যেটা কি। মাঝে মধ্যে মনে হয় উনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেই কি এগুলো এত জনপ্রিয়তা পেলো, এই আঁকাগুলো, নাকি না সত্যি সত্যি আমি মানে সত্যি সত্যি তার কোনো মানে আছে। তো যদি বুঝতে কখনো সুযোগ ঘটে, স্যার আপনার কাছ থেকে আমি জানতে চাই, একটা দুটো আঁকাও হয়তো বা আমি যে এটাতে কি কি এটা কেন, হুম, হুম, হুম। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে। বুঝতে পারছি। আর হ্যাঁ, তোমার প্রশ্ন রবীন্দ্রনাথের ছবিগুলো। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথের যে ছবিগুলো এঁকেছে, তো হ্যাঁ, রবীন্দ্রনাথও মানে বলতে গেলে বিখ্যাত চিত্রশিল্পীদের যদি নাম বলা হয় রবীন্দ্রনাথের নাম মানে আসে প্রথমে। তো এবার আহ, রবীন্দ্রনাথের যে ছবি, যে ধরনের ছবি এঁকেছে অ্যাকচুয়ালি কি ওটা মানে আলাদা লেভেলের ছবি। বলতে কি মানে উনি রবীন্দ্রনাথ বলে তো একটা ব্যাপার আছে, এবার উনার ছবি আঁকা শুরুই করেছে মানে শেষ জীবনে, শেষ
10 বছরে উনি ছবি আঁকা ওনার জীবিত, মানে 70 বছর হুম। থেকে শুরু করে ওর 80 বছর বেঁচেছিল, তার 10 বছর উনি মানে ছবি এঁকেই কাটিয়েছেন আর কি। ওনার সেই সময় মনে হয়েছে যে আমার আম, মানে লিখে যতটা প্রকাশ করছে সেটা মানে আরও কিছু হয়তো মানে ছবি এঁকে করে বা ছবি আঁকা ওনাদের যে ঠাকুর পরিবারে আম, মানে মানে সব কিছু শিক্ষার মানে মানে সংস্কৃতির যত দিক আর কি সব কিছুই শেখানো হতো। এবং ওনার ভাস্তা যে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, ওনারা তো মানে ছবির ক্ষেত্রে মানে বিখ্যাত আর্টিস্ট। তো ছোটবেলা থেকেই আঁকতেন, মানে সেইভাবে না। একটা হ্যাঁ, যেটা আমি বলছি মানে শুনতে এবার পাচ্ছি না। হচ্ছে উনার হ্যালো। ছোট মানে হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ, এবার পরিষ্কার শুনতে পাচ্ছি আমি। ও একটা ফোন এসেছিল ওই জন্য ব্রেক হলো। এবার হচ্ছে ওনার মানে সম্পর্কে আমি পড়েছি অনেক, মানে ওনার যে বই টই সেগুলো। এবার দেখো ছবি মানে ওনার যে ছবি আঁকার মানে ধারণাটা বা ছবি আঁকার একটা আলাদা মানে আমাদের ছবি কি একটা রিয়ালিজম থেকে ধীরে 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 যতটা সময় যায় আঁকতে আঁকতে, যতটা বয়স বাড়ে চিন্তাধারা বাড়ে মানুষের, সেই করতে করতে আস্তে আস্তে কী হয় ছবি মানে মানুষের একটা সময় হয়তো অ্যাবস্ট্রাকশনের দিকে যাচ্ছে বা ছবির যেটা ভাবছে মানে একটা শিল্পী যেটা ভাবছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি ইন্ডিয়ান আর্ট যেটা আর ফরেন আর্টের মধ্যে অনেক ডিফারেন্স, মানে রাত দিন তফাৎ আর কি। সেই ডিফারেন্সটা একটু বলে দিই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যে আমাদের বিদেশি আর্ট বা আমাদের আহ, পাশ্চাত্য যে আছে আর প্রাচ্য যে মানে আমাদের ইন্ডিয়ান আর্টের মধ্যে পার্থক্যটা এটাই যে আমাদের ইন্ডিয়ান আর্টে কোনো এই যে আমার এই এই যে ছবিটা এটা আমি ইন্ডিয়ান আর্ট ধরা যাবে না তাই। মানে আমাদের ইন্ডিয়ান আর্টে কী হবে, আমাদের কোনো আলো ছায়া থাকবে না, এখানে যেরকম আমার আলো ফেলা আছে, ছায়া ফেলা আছে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, কিন্তু ইন্ডিয়ান আর্ট যে ধারাটা আর কি সেই ধারার মধ্যে কোনো আলো ছায়ার ব্যাপার থাকবে না, তার মধ্যে কোনো ভলিউম থাকবে না। মানে আমার এখানে যে নাকটা উঁচু বোঝা যাচ্ছে, গালটা উঁচু বোঝা যাচ্ছে, ওরকম কিছু ব্যাপার নেই। মানে ফ্ল্যাট একটা কালার দিয়ে থাকবে বা আরেকটা হালকা একটা সেকেন্ড লেয়ার থাকলো সেটা কোনো তার মধ্যে কোনো ভলিউম থাকবে না এবং তার মধ্যে কোনো আলো ছায়ার ব্যাপার নেই। একদম ফ্ল্যাট ব্যাপারটা থাকবে এবং তার মধ্যে সরলতা ব্যাপারটা থাকে। মানে এটা যেরকম আঁকাটা কি অনেকটা কঠিন, অনেকটা জিনিস ভেবে চিন্তে ধরে বা এই ধরনের করা, কিন্তু ইন্ডিয়ান যে ধারাটা আমাদের সেটা হচ্ছে তার মধ্যে কোনো মানে ভাবার বিষয়টা কম, সেটাতে কী হবে সরলতা, মানে সহজ সরল ব্যাপারগুলো। আর লাইনের ওপরে জোর দেয় আমাদের ইন্ডিয়ান আর্টে যে ধারাটা, সেটার মধ্যে কি হয় লাইন, বিভিন্ন লাইনিং দেখবে আমাদের যেসব ইন্ডিয়ান আর্টের মধ্যে যেরকম আমাদের বিভিন্ন যে মিনিয়েচার পেন্টিং, মুঘল যুগে যেসব মিনিয়েচার পেন্টিং হয়েছে সেটাতে কালার ছিল কিন্তু লাইন দেখে ফ্ল্যাট সব ছবি। বা আমাদের পটচিত্র যেগুলো রয়েছে কালীঘাট পটচিত্র, আরও যেগুলো আমাদের এই সব দিকে পাওয়া যায় বা বিহারের এই সব চিত্রগুলো যে রয়েছে, হ্যাঁ, তো সেই যেগুলোতে কী হয় কোনো তার মধ্যে কোনো ভলিউম হুম, থাকে না, ফ্ল্যাট ব্যাপারটা থাকে। তো রবীন্দ্রনাথ বিষয়টা কি তার তো ছবির হুম, সৃষ্টি হুম। ওই কবিতা বা লেখালেখি করতে করতে কাটাকাটি ব্যাপার থেকে নিয়ে কাটতে কাটতে হয়তো কোনো কিছু লিখলো সেটা হয়তো কাটা গেল, সে কেটে দিল, এই করতে 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 একটা শেপ নিয়েছে। সেই শেপটা উনি প্রথমে ধরতে পারেনি। উনার বিদেশ হ্যাঁ, যাত্রার সময় উনার এক বান্ধবী ছিল, সেই সময় উনি হয়তো ওই বান্ধবী যে আছে মানে অতটা ডিটেলে জানি না সেই বান্ধবীর ব্যাপারে, মানে উনি হয়তো আর্টিস্ট কি বা আর্ট এক্সিবিশন করা এরকম কিউরেটার এরকম একটা ব্যাপার ছিল। তো ওনার এই ডায়েরিটা দেখে হ্যাঁ, সেই হ্যাঁ। সময় যে হুম, কাটাকাটির ব্যাপারটা যে ওটা দেখে ওনার খুব ভালো লাগে যে একটা আলাদা রকম একটা শেপ তৈরি হয়েছে, তার মধ্যে কোনো রিয়ালিস্টিক বা রিয়ালিজমের ব্যাপার নেই। একটা ওই কাটাকাটি থেকে একটা আলাদা রকম একটা শেপ তৈরি হয়েছে যেটা বেশ দেখতে ভালো লাগছে। মানে নান্দনিকতা বিষয়টা রয়েছে, মানে আমাদের ইন্ডিয়ান আর্টের যে বিষয়টা বা এই অ্যাবস্ট্রাকশন বা এইসব জিনিসে কি শিল্পী হয়তো কোনো কিছু একটা ভেবে আঁকে বা অনেকে হয়তো না ভেবেই কোনো কিছু করে, কিন্তু সেইটা হলো দেখতে কতটা সুন্দর লাগছে বা দেখার ভঙ্গিমাটা কেমন কি সেটা এক একজনের উপর এক একটা ডিপেন্ড করে। এবার কোনো এক্সিবিশনে হয়তো গেলাম, তার মধ্যে এমন একটা ছবি সেটা হয়তো কিছু বোঝা যাচ্ছে না, মানে মাথা মুন্ডু কিছুই নেই বা কি এটা করছে এরকম একটা দর্শকদের মধ্যে প্রশ্ন আছে। এবার সামনে যদি শিল্পী থাকে ওনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এটা কি ভেবে এঁকেছেন, এবার ওনার প্রশ্নর উত্তর একটাই থাকে যে মানে এর অনেক জায়গায় মানে আমি এরকম জিজ্ঞাসা করেছি, আমারও এরকম প্রশ্ন থাকতো আর কি, যে আপনি কি দেখে এই ছবিটা দেখে যা ভাবছেন সেটাই হলো আমার ছবি।
মানে এখানে শিল্পী কি ভেবে গেছে সেইটা বড় কথা না, এক একটা দর্শক দেখছে, মানে 10 জন দর্শক যদি ওই ছবিটা দেখে 10 রকম ভাবে। কেউ হয়তো ভাববে এই এটা তো একটা বাঘের মতো হয়তো শেপ মনে হচ্ছে, কেউ হয়তো ভাববে না এটা হয়তো একটা অন্যরকম একটা জন্তু মনে হচ্ছে, বা কেউ হয়তো ভাবলো না জন্তু, ভাবলোই না হয়তো না মানুষের মতো শেপ। এক একজনের মানে দৃষ্টিতে এক এক রকম ওটা ধরা দিচ্ছে। তো একটা শিল্পীর কাছে সেটাই সার্থকতা যে আমার ছবি বিভিন্ন রূপে ধরা দিচ্ছে এক একজন দর্শকের কাছে। তো যেটা হচ্ছে এখানে শিল্পীর কী ভেবে গেছে সেটা মানে ওই কোনো জায়গায় কেউ উত্তর দেয় না। তার মনে যায় ভেবেছে। এবার কিছু কিছু শিল্পী আছে মানে ওই ধরনের আঁকা না, এবার রিয়ালিজমের মধ্যে যেসব কনসেপচুয়াল আঁকানো থাকে সেই সব মধ্যে তো ব্যাখ্যা থাকে সেটার। এবার কিছু কিছু যারা এই ধরনের আঁকে, যে রবীন্দ্রনাথের যে আঁকাটা উনি ওনার মনের থেকে মানে মনের ভাবনা থেকে বা ওনার জীবনে যেসব ব্যথা ব্যাপারটা আছে, বা অনেক ওনার জীবনে তো অনেক মানে দুঃখের সময় গিয়েছে, ওনার স্ত্রী সন্তান অনেক মারা গেছেন। তো সেই জায়গার থেকেই একটা সময় হয়তো ওই যে নারীর অনেক মুখ পাওয়া যায়, মানে নারী চিত্র, ফেসের ছবি, বা অনেক নাচ করছে এরকম অনেক ইসে পাওয়া যায়। তো সেই রকম কিছু কিছু ওই চোখ বা এক্সপ্রেশনগুলোতে মানে অনেকটা দুঃখের ব্যাপার থাকে, কিছু কিছু আবার মানে সেই আনন্দেরও ব্যাপারও আছে। তো সেটা হচ্ছে উনি দেখবেন লাইন দিয়ে 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 বিভিন্ন লাইনিং করে, মানে আমাদের যেটা ইন্ডিয়ান ভাবধারা সেটাতে হচ্ছে লাইনের উপর জোর দেওয়া হয় বেশি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কালারফুল অত ব্যাপার থাকে না। হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা। তো সেই জিনিসটাতে আম, বিদেশে সবার প্রথমে রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিদেশি এক্সিবিশন হয়, মানে আমাদের ইন্ডিয়ায় কোনো এক্সিবিশন হয় না, কিছুই না। তো এই ধরনের করে গেছে। তো হুম। একটা সময় পরে ওই যে যেটা বললাম যে ওই ওনার ডায়েরিটা দেখার পরে ওই ওনার বান্ধবী হচ্ছে বিদেশে ফার্স্ট ওনার এক্সিবিশন করে। তো সেই সময় বেশ একটা ভালো একটা সাড়া ফেলে। আর রবীন্দ্রনাথের তো প্রভাব মানে গোটা পৃথিবীতেই ছিল, মানে একটা নাম ডাক ছিলই। এবার একজন যখন একটা সময় একটা হ্যাঁ, হ্যাঁ। নাম করে যায় কি না, তো উনি যা করবেন মানে সেটা হচ্ছে মানুষ হুম। সেটাই মানে সত্য বলে মেনে নেবে, বা সেটাই বিশাল কিছু ব্যাপার। সেইটা তো একটা আছেই, উনি রবীন্দ্রনাথ বলে একটা বড় একটা মানে ব্যাপার, ওটা তো কাজ আছেই। তারপর কারণ ওনার চিন্তাভাবনা ওই সব দিক দিয়ে কেউ তো ওটা ফেলতে পারবে না। তাছাড়া ওনার মধ্যে ওই ছবির মধ্যে মানে না। একটা অন্যরকম পেয়েছে মানুষ আর কি, যে একটা একটা শেপ, ওই যে কাটাকুটির বিষয় ওই জায়গার থেকে একটা শেপ তৈরি হচ্ছে, বা একটা অন্যরকম একটা জন্তুর মতো মনে হচ্ছে, বা একটা এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম লাগছে, যেটা বিদেশে একটা বেশ ওই ফার্স্ট এক্সিবিশনে বেশ সাড়া ফেলেছিল ওনার এক্সিবিশন থেকে। তখন থেকেই মানে ওই এক্সিবিশন যখন সাড়া ফেলে বেশ অনেক মানে বাহবা পায়, সেই সময় থেকে ওনার মনে মানে ছবি আঁকাটা মানে একদম আঁকড়ে ধরে, না আমি আরও করবো। তখন থেকে ওই লাস্ট 10টা বছর মানে প্রচুর ছবি এঁকেছে, মানে শেষ 10 বছরে 70 বছর বয়স পর থেকে হ্যাঁ। তখন শেষ বয়সে লেখালেখিটা খুব কম করে ছবির পেছনে প্রচুর ছবি করে শেষ 10 বছর আর কি ছবি করে গেছেন। তো মানে শিল্পের ইতিহাসে ওনার নাম আর কি আহ, বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যেও একজন, মানে উনি তো সব জায়গাতেই বিখ্যাত, তো ওই চিত্রশিল্পেও নাম রেখে গেছে। তো ওনার ছবি আর কি ওই বললাম যে মানে সাধারণ হ্যাঁ, চোখে আর সেরকম আরেক হুম হুম। তো ওই দিক দিয়ে আর কি না ওনার হ্যাঁ যদি হ্যাঁ আমরা কি যদি চতুর্থ ভলিউমটা দেখি তাহলে হুম দেখবো খালি কাটাকুটি তো ওনার ফার্স্ট ভলিউমে শেষ হয়ে যাচ্ছে এবং হ্যাঁ হ্যাঁ সেখানে কিছু দূর ওয়াটার কালার করছেন। হুম আমরা জানি যে কখনো কখনো আমি শিল্পীদের আঁকতে দেখেছি যে প্রথমে হয়তো পেন দিয়ে কিছু একটা স্কেচ করে নিলেন, তারপর তিনি ওয়াটার কালার করলেন। হুম হুম ওখানে নিচে গোটা গোটা করে লেখা আছে ওয়াটার কালার অ্যান্ড বল পেন, আচ্ছা 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 ওয়াটার কালার উইথ বল পেন, ওয়াটার কালার উইথ অমুক, মানে কত সালে এবং কি ব্যাপার সমস্তটা সব লেখা কিছু আছে। লেখা আছে এরকম যা তা লেভেলের এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ওখানে ওখানে এক একটা ছবি সেটা কোন সালে কি ব্যাপার তার ডিটেল টুকুনি লেখা আছে এক একটা ছবির পেছনে। হুম হুম এবং ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, আরো যা যা কিছু হয় সেটা সেটা সম্পূর্ণ। এবং আরো বেশি মুগ্ধ হতে হয় এই কারণেই আমরা সুধীররঞ্জন মুখোপাধ্যায়ের কথা আমরা শুনেছি, শান্তিনিকেতন এই মুহূর্তে উনি ভীষণ জনপ্রিয় হয়ে উঠছেন। কিন্তু এই যে আলপনা, হুম মানে হুম একটা প্রকৃতির গাছ কিভাবে হয় এবং সেখানে তিনি যখন এক একটা সময় ঋতু উদযাপন করছেন, হুম ওনার হুম কাছে তো ধর্ম তো সেই অর্থে গুরুত্ব পেত না, ঋতু উদযাপন। হুম হুম তো ঋতু উদযাপনে যখন এই আলপনা গুলো যখন ট্রেন্ড গুলো আমরা দেখি, রামকিঙ্কর বেইজের কথা এখানে আসলো। হুম হুম আহ, হুম এবং আরো যারা এখানে ছিলেন, তখন গিয়ে আমি ভাবি যে এই লোকটি প্রকৃতি, তার একটা গাছপালা, সামান্য একটি কলকে ফুল, হুম 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 সমস্ত কিছুকে উনি কিভাবে নিয়ে আনছেন এবং ক্রিয়েটিভিটির মধ্যে। হুম তবে হুম আমার আরেকটা জিজ্ঞেস থাকলো যে আমরা আগের বছরে খেয়াল করেছি হয়তো বা যে আহ, আম, আহ, গণেশ হালুই যে
প্রচ্ছদটি করেছিল হ্যাঁ, 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 হ্যাঁ। দেশ পত্রিকায়, যেটা নিয়ে এটা বেশ আমরা ভীষণ রকম ভাবে সমালোচনা বা চর্চার মধ্যে চর্চার এনেছিলাম। মধ্যে হ্যাঁ, 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 এসেছিল। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনার কি মত? মানে এটা আমার মনে হয় তার এই কারণ মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রথাগতভাবে এতদিন চোখ সওয়া যে ছবিগুলি দেখছিলাম দুর্গাপুজো, দুর্গোৎসব মানেই একটা মা দুর্গা থাকবে, এই থাকবে, হুম, সেই হুম। থাকবে। উনি পুরো ব্যাপারটাকে পুরো ভেঙে দিলেন। ভেঙে মানে দিলেন, হ্যাঁ। এটা আমার আমার মনে হয়েছে যে একটা খাঁচার মতো আঁকলেন, তারপরে একটা পাখি উড়ে গেল। মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আপনার কি মনে হয় ওই প্রচ্ছদটা দেখে? এবং গণেশ হালুয়ার অনেকগুলো ছবি আমি দেখেছি যে ওনার প্রেমটা ওরকমই থাকে। হ্যাঁ, উনার উনি কিছু, কিছু আঁকা উনার দেখি একটা অমনি করে ইন্টারভিউ আমি বেড়াচ্ছেন। মানে দেখেছিলাম। এটা নিয়ে আপনার কি মতামত? উনার একটা ইন্টারভিউ দেখেছিলাম হ্যাঁ, গণেশালে, তো বর্তমান যুগে বেশ একটা বিখ্যাত আর্টিস্টের মধ্যে নাম রেখেছে। তো ব্যাপার হচ্ছে কি একটা সময়ের হুম, পরে মানে আম, মানুষের মানে বয়স বাড়ার সাথে সাথে মানে এখন যেই পরিমাণ খাটতে পারবে মানুষের, ছবি হোক যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা একটা সময়ের পরে মানুষের চিন্তা ভাবনাও বদলায় এবং তার সাথে সাথে তার পরিশ্রমের ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকে। তো বর্তমানে আমি যেরকম ছবি আঁকছি হয়তো আজ থেকে 5 বছর পরে হয়তো একটু আলাদা রকম, তখন আমার চিন্তা ভাবনা হয়তো আরো চেঞ্জ হতে থাকবে এবং আমার ছবির সাথে সাথে হুম, চেঞ্জ হতে হুম, হুম। থাকবে। তো গণশালের ওই কলেজ জীবনে, আর্ট কলেজে পড়ার সময় এক ধরনের ছবি, আরো 10 বছর পরে এক ধরনের ছবি, তারপরে আরো দশ হ্যাঁ, বছর পিছলে আরেক ধরনের ছবি। এবার আস্তে আস্তে কি হয়, এক একটা প্রত্যেকটা শিল্পীরই বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা সব দিক দিয়ে চেঞ্জ হতে থাকে। সেখানে কি হয়, এবং যত বয়স বাড়তে থাকে ছবির সরলতা এবং ছবিকে কত সহজভাবে, মানে একটা শিশু যেভাবে ভাবে, একটা 5 বছরের শিশু বা 6-7 বছরের শিশু যেইভাবে ভাবে, তাদের একটা দুর্গা আঁকতে দিলে কীভাবে আঁকবে? তারা একটা মুখের মতো গোল দিবে, একটা বডির মতো করবে, হ্যাঁ, দুপাশে 5টা 5টা করে লাইন দিয়ে দিল, হাত হয়ে গেল, বা হাতের মধ্যে বা একটা একটা হাতে ত্রিশূল দিয়ে দিল, এই একটা মানে তাদের সিম্পল ভাবনা। তো মানে একটা আর্টিস্ট লেভেলে বা একটা ইসের যত বয়স বাড়তে থাকে, সেটা কি মানে যতটা সিম্পলভাবে আমি কোনো একটা জিনিসকে বোঝাবো, সেই জিনিসটা সেই আর্টিস্টের প্রেক্ষাপটে বা তাদের দৃষ্টিভঙ্গিতে সেটা ওনার মন থেকে সেটা করেন। এবার সেইখানে এই সব ক্ষেত্রে কি মানে প্রত্যেকটা যে জায়গাতে মানে সমালোচনার তো প্রচুর জায়গা থাকে আর কি, সমালোচনা করে। তো সেই জায়গা থেকে, উনার জায়গা থেকে উনি ঠিক মানে উনি ওইভাবে দেখছেন, মানে সেই যেটাই আঁকছেন বা বর্তমানে যেসব ছবি আঁকেন ল্যান্ডস্কেপ ধর্মে সব কিছুই না, মানে জাস্ট খালি একটা কেমন জানি একটা পয়েন্ট পয়েন্ট করে ওই সে একটা ফ্ল্যাট তুলি ওয়াটার কালারই দিয়ে ওটা ল্যান্ডস্কেপ, মানে জাস্ট উনার চোখে ওরকম ধরা দিচ্ছে ল্যান্ডস্কেপটা ওরকম, কিন্তু বাস্তবে তো ওরকম নেই আর কি। তো উনার দিক দিয়ে উনি ঠিক, এবার অনেকে সেটা সমালোচনা করছে। আহ, সেই উনি তো একজন মহান শিল্পী, সেখানে মানে আমাদের বলার কিছু নেই আর কি। তো এবার অনেকে কি হয় ওই ছবি নিয়ে সমালোচনা করতে ভালোবাসে আর কি। তো সেখানে মানে আমাদের সমালোচনা করে বা মানে সেটাতে কি বলবো। সমালোচনা না মানে আমার একটা চমৎকার কথা উনি ভেঙেছেন। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছিল এই প্রস্তুতি না যে আমার দিক দিয়ে, হ্যাঁ আমার, কিন্তু না আমার দিক দিয়ে যে ঠিকই মানে ওনার গতানুগতিক যে মানে গতানুগতিক যে বিষয়টা সেটা থেকে ভেঙে নিয়ে উনি উনার মতো করে করেছেন, সেই জায়গা থেকে অবশ্যই সেটা মানে ভালো দিকই রয়েছে আর কি। কারণ উনি সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে ওনার মতো করে করেছেন সেটা, আলাদা রকমভাবে দর্শকের কাছে মানে আলাদা রকমভাবে প্রেজেন্টেশন দিয়েছেন আর কি। তো সেই দিক দিয়ে ভালোই। তো এই হলো বিষয়। এবার হচ্ছে ছবি তো অনেক ধরনের অনেকে আঁকেন, এবার বিষয়গুলো অনেকে মানে সব ছবি যে আমিও বুঝি সেরকম না। আস্তে আস্তে আমিও মানে শিখছি, কন্টিনিউ ওর জন্য চর্চার মধ্যে রয়েছি এবং বিভিন্ন সে এক্সিবিশন বা বিভিন্ন আর্টিস্টের সাথে সে গল্প হয়, কথা হয়, তো সেইভাবে আস্তে আস্তে আমিও শিখছি, বুঝছি মানে বিষয়টা কোন দিকে আর কি। তো বর্তমানে যেরকম অনেকে যেরকম অনেকে আছে সে কি রিয়ালিজমটাই বেশি পছন্দ করে, সেই মানে এক একজনের চিন্তা ভাবনা এক মানে এই জায়গাতে যত উঁচু জায়গাতে ধীরে ধীরে মানুষ যাবে, যত গভীরে যাবে, তো সেই জায়গাতে চিন্তা ভাবনা মানে বা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। দুজনই হয়তো বিখ্যাত আর্টিস্ট, তাদের দুজনের চিন্তা ভাবনা আবার দুরকম। সেখানে হচ্ছে আহ, একজনের কথার সাথে আরেকজনেরটা মিলছে না, বা বিভিন্ন আমি ওয়ার্কশপে গিয়েছি, মানে সবাই হয়তো ওখানে 4জন আর্টিস্ট আছে, 4জনই বিখ্যাত বা বেশ ভালো বর্তমানে কন্টেম্পোরারি আর্টিস্টের মধ্যে রয়েছে আর কি। কিন্তু 4জন যে শেখাচ্ছে, শেখানোর মধ্যে 4জন মানে ওই একটা বিষয় নিয়ে যদি একজনকে জিজ্ঞাসা হয় একরকম বলছে, আরেকজন আর্টিস্ট আবার গিয়ে বলছে না এরকম না এরকম করো, আবার ওই আর্টিস্টের কাছে বলছে না এরকম না তুমি এই রকম করো। তো এবার হচ্ছে কি মানে আমি কারটা নেব, তখন হয়ে যায় স্টুডেন্টদের বা এর সাথে কনফিউশন।
তো সেই জায়গার থেকে আমার সব আর্টিস্টের কথাই শুনতে হবে, সেই জায়গার থেকে যারটা আমার মন থেকে চায়, মানে আমার মনকে আনন্দ দেয়। ছবি আঁকা তো আমাদের আনন্দের ব্যাপার, আমাদের মনকে যত আনন্দ দেবে সেটাই আমরা বেশি করে আঁকি, সেটা ছবি আঁকা হোক, গান হোক, নাচ হোক, যেটা যার বেশি ভালোবাসে। তো আমি আমার মনটা কী চাচ্ছে, আমি কোন ধরনের ছবি আঁকতে ভালোবাসি বা কোন ধরনের আঁকলে আমার মন আনন্দ পাচ্ছে, সেই জিনিসটা আমরা করব। এবং আমাদের সব ছবিই আমাদের দেখতে হবে, সব ছবির প্রতি সম্মান রাখতে হবে। এবার কি ওই আহ, একটা সময়ের পরে যেটা বললাম আর কি, আস্তে 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 সিম্পল, যেমন যোগেন চৌধুরী বর্তমান যুগে বিখ্যাত আর্টিস্ট, জীবিত আর্টিস্টের মধ্যে, মানে যোগেন চৌধুরী, গণেশ আলুই, এগুলো তো মানে ফার্স্ট স্টেজে আছে আমাদের বর্তমানে ওয়েস্ট হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গল এবং হ্যাঁ। গোটা অল ওভার ইন্ডিয়া, বিদেশেও, সেই দিক দিয়ে আর কি। তো এই যোগেন চৌধুরীর ছবি কি কিছুই না, মার্কার যে আমাদের হয়, মার্কার সেই ব্ল্যাক আমরা হোয়াইট বোর্ডে লিখি যে, বা সেই মার্কার দিয়ে জাস্ট খালি কিছু ড্রয়িং, কিছু লাইন, মানে 5 মিনিটও লাগে না সেটা ড্রয়িং করতে, কিন্তু সেই একটা ছবি এঁকে দিচ্ছে এইটুকু পেজের মধ্যে, সেটার দামই হয়তো 50,000, 1 লাখ। আর একটু হয়তো আর একটু বেশি, একটু সময় বেশি নিয়ে করলো, বা একটু হালকা এমনি নর্মালি মানে কালার টালার কোনো ওই দামি কালার না, কিছু না, এই স্টুডেন্টদের যেগুলো পোলো বা ক্যামেল কিছু কালার পাওয়া গেলো, ওগুলো দিয়ে একটু ঘষে টষে দিল, সেটার দামই হয়ে গেলো 2 লাখ, 3 লাখ। মানে বিষয়টা কি, একটা সময় যখন নাম হয়ে যাবে তখন এই সিগনেচারটার দাম, ছবির কোনো দাম নেই। মানে ছবি তখন ব্যাপার না, এই সিগনেচারটারই হলো দাম। তুমি একটা ব্র্যান্ড হয়ে যাবে তখন, এই ব্র্যান্ডই তোমাকে কাজ চালাবে আর কি। হুম, হুম। এখানেই যদি ছবির মধ্যে যোগেন চৌধুরীর নাম থাকে, মানে এই ছবির আচ্ছা, দাম হয়ে যাবে লাখ টাকার উপরে। এখানে যদি যোগেন চৌধুরীর নাম না থাকে, গণেশ আলুর নাম না থাকে, সেটা হুম, অন্য হুম। কোনো আর্টিস্টের নাম থাকে, সেটার ওই একই ছবি, যার গণেশ আলুই যেটা আঁকবে বা যোগেন চৌধুরী যে ওই ড্রয়িং করছে, সেটাই যদি হ্যাঁ, সামান্য হ্যাঁ। অন্য কেউ সিগনেচার করে, সেটার দাম হয়ে যাবে ওটা 1,000 টাকা, 500 টাকা। কিন্তু সেই যোগেন চৌধুরীর সিগনেচার আছে বলে এই সমান, এই A5 সাইজ ছোট্ট একটা ড্রয়িং, সেটার দাম 30,000, 40,000, ছোট্ট কিছুই না। যোগেন চৌধুরী তো যেটা গ্যালারি আছে, ওই গ্যালারিতে গিয়েছিলাম, যে নিজস্ব যে গ্যালারি আর কি, সাউথ সিটি মল, ওখানে ওই জায়গাতে হ্যাঁ। চারুবাসনা আর কি হুম, হুম। গ্যালারিটা। তো চারুবাসনে তো ওনার নিজস্ব এটা হ্যাঁ, গ্যালারি, হ্যাঁ। এবার ওখানে এক্সিবিশন হয় অনেক, নিচ তলায় আর উপর তলায় ওনার ছবিগুলো শো করা আছে ওখানে সমস্ত, একদম ইসে হুম, হুম। বর্তমান যুগে। এবং কলেজ লাইফের ছবি কিছু আছে, ওটা আরেকটা গ্যালারি আছে, ও সেখানে যাওয়া হয়নি। মানে ওরা কলেজ লাইফ থেকে শুরু করে বর্তমান যুগে যে ধরনের আছে সব ধরনের, আর চারুবাসনাতে আছে শুধু মানে শেষের দিকের ছবিগুলোই আর কি। তো ওখানে ড্রয়িং ভিত্তিকই ছবি, সেই দারুণ দারুণ বাইন্ডিং করে রাখছে বড় বড় সেই ছবি। ওখানে তো যা গল্প শুনে যেগুলো, মানে এরকম দাম, মানে ওখানে ওই যোগেন চৌধুরী যে সিগনেচার, সেই সিগনেচারটারই দাম। রবীন্দ্রনাথের যদি কবিতা, হাতের লেখা কবিতা, রবীন্দ্রনাথ নিজে লেখে সেই কাগজ যদি এখন পাওয়া যায়, তো সেটার একটা আলাদাই ভ্যালু। তো বিষয়টা হচ্ছে মানে ওই একটা যখন নাম হয়ে যাবে, তখন ওই ব্র্যান্ডিংটা, মানে নামটাই হলো আসল। ছবিটা ও যাই আঁকুক, একটা পাতা আঁকবে, একটা ফুল জাস্ট খালি একটা ফুল এঁকে দিল, একটা পাতা দিয়ে দিল, ব্যাস, এটা সিগনেচার করে দিল, ওই সিগনেচারটাই, ওটাই হলো মেন। তো একটা সময়ের পরে এই বিষয়গুলো আসে আর কি, তখন ওই সিগনেচারের দাম হয়ে যায়, তখন আর হুম। ছবির দাম থাকে না। তার জন্য আগে নিজের নামটা আগে তৈরি করতে হবে, একদম তারপরেই হবে, একদম এমনি তো আর হবে না, তাই তো? একদম একদম। ওই জন্য মমতা ব্যানার্জির ছবিগুলা 2 লাখ, 5 লাখ, 6 লাখে বিক্রি হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না, যাই আঁকুক, যাই আঁকুক, রং দিয়ে আবার টিউব টিউব দিয়ে খালি এরকম করে মুখ্যমন্ত্রী হলে যাই তাহলে দিক, তো হতো না। সেটা হলো 2 লাখ, 5 লাখ, 6 লাখে বিক্রি হবে, কারণ উনি মুখ্যমন্ত্রী। এইখানে মানে ব্র্যান্ডিংয়ে চলে বিষয়গুলো, একটা সময়ের পরে না ব্র্যান্ডিংয়ে চলে, তখন ছবির মধ্যে কি আছে সেটা দেবে। মানে যাই আঁকুক, মানে হয়তো এমন কিছু রং টং ছিটিয়ে দিল, মানে 2 মিনিটের মধ্যে। জুম করবেন, বুঝে যাচ্ছে না। হ্যালো। জুমটা হচ্ছে না কেন, দাঁড়াও দেখি। হ্যাঁ, এবার হয়েছে, দেখতে পাচ্ছ এবার? এই জুমেও না, দেখতে পাচ্ছি, কিন্তু আগের বার কত সুন্দর মনে হচ্ছিল, ক্লিয়ার ছবি টবি, ওয়াটার কালার টালার, দ্বিতীয়বার যে কি হয়ে যায় কিছুই মানে বুঝতে অত পারি না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না নাকি? না, না, রেকর্ডিং দেখে যদি এটা করা হয় তাহলে আরো ওই অবস্থা খারাপ হবে এটা। ও স্যার, আগে তো ঠিক ছিল, আবার কেন করলেন? না, ও একদম জুম হলে যে নিচের যে দাড়িগুলো আঁকবো, তখন ওটা দেখতে পাবে না আবার। ও, মানে এটা তো আচ্ছা, আচ্ছা, নিচের বলেন না, দিকে, আমি পরে নিচের দিকে তো অরিজিনালটা দেখো, নিচের দিকে অনেকটাই, তো এই জায়গাগুলো এতটা দেখা যাবে না। হুম, হুম। স্যার, ড্রয়িংটার একটা ছবি পাঠিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ড্রয়িংটা ছবি পাঠিয়ে দেবো। আর এটা তোমরা আমাকে
মানে পারলে আজকেই করে দেখাবে আমাকে, মানে রাতের মধ্যেই পাঠালে, যে যত রাতেই পাঠাও, 12টা 1টা, কারণ এর ড্রয়িংটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। ভাবছিলাম তোমাদের এটা আমি প্রথমে দেখাবো, দেখিয়ে তোমাদের দুটো ছবি করতে দেবো, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে আলোচনাটা এতটাই দীর্ঘায়িত হয়ে গেল। যাই হোক, সেই আলোচনাটা মানে এরকম আলোচনা হলে এবং এনজিও ক্লাস করি না, তো আলোচনা কি দেখাও যায়, তো ভালোই আলোচনা হয়েছে, খারাপ না। তো তোমরা করবে বাড়িতে পজিটিভলি, আর যেটা বললাম একটু মাথায় রাখবে যে নিজের ভালোর জন্য, এটা অন্যের কারো ভালোর জন্য না, প্রতিদিন যেটা বললাম খাতা পেন্সিলের সাথে একটু যতটুকু সময় পাবে একটু সময় কাটাবে আর কি, 10 মিনিট। স্যার এক্সিবিশনের ছবির জন্য এই ড্রয়িং গুলো করা হচ্ছে না, ক্লাসের কাজগুলো করা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এক্সিবিশনে কতগুলো ছবি আমি বানাচ্ছো? ওয়াটার কালারটা এখনো একটা বাকি আছে। কটা ছবি দিচ্ছ? কটা? দুটো করতে হবে, একটা হয়েছে আর আরেকটা বাকি। আরেকটা দেখি রাতে একটু ইচ্ছা আছে, ও মনে হয় এটাও পারবো না পাঠাতে। আচ্ছা 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 আচ্ছা, রাতেই করবে ওই না? 16 তারিখ অব্দি একটু ব্যস্ত আছি আর কি। তোমাদের এক্সিবিশনটা কত তারিখ জানি বলছিলে? স্যার আসবেন নাকি একদিন? কত তারিখ জানি বলছিলে? 16 তারিখে শেষ। ও 16 তারিখে শেষ। 14, 15, 16। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার ওই, আর না আমাদের আমি শিলিগুড়িতে শিলিগুড়িতে তো মানে 14 থাকলে তারিখ যাওয়া থেকে যেত, শুরু। কিন্তু অ্যাকচুয়ালি আমি থাকবো না শিলিগুড়িতে, গিয়ে আবার সেদিনই চলে আসবো আর কি। এটাই মানে আমার একটু এদিকে কাজ আছে তো। দেবাশিসের এক্সিবিশন কোথায়, শিলিগুড়ির ওখানেই নাকি? না না, ও না, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে। ও তোমাদের গ্রুপে দেখলাম ওই তিতির নামে মেয়েটা মনে হয় দিচ্ছে না এক্সিবিশনে, জলপাইগুড়ি তিতির হ্যাঁ, মেয়েটা। চেনেন নাকি? চিনি বলতে যে আমি যে মুম্বাই গেছিলাম। চেনেন স্যার? হ্যাঁ চিনি, আলাপও আছে ওর সাথে। আচ্ছা মানে ওই যে মুম্বাই গেছিলাম 3 মাস আগে, আমি মুম্বাই যে এই সাথে গেছিলাম এক্সিবিশন এই সাথে, তো ওইখানে ও গেছিল সেই জায়গাতে। আচ্ছা। তো আর ওইখানে ওইখান ওখানে থেকে কি এক্সিবিশন ছিল না আর্ট ফেয়ার ছিল? আর্ট ফেয়ার, মানে আর্ট ফেয়ার কাম এক্সিবিশন আর কি, ওই আর্ট ফেয়ারই ধরে নাও। তো ওই ইসেতে, তো ওই ওটাতে আর কি ও গেছিল, আচ্ছা সেইখানে আর কি ওর সাথে মানে দেখা সাক্ষাৎ হয় এবং গল্প হয় সেইখানে আর কি, ওই সূত্রেই চেনা আর আচ্ছা, কি। তাহলে ওদের গ্রুপের সাথে গেছিল। না ও হলো সিঙ্গেলই গিয়েছিল। ও তো দুটো গ্রুপের সাথে যুক্ত। হ্যাঁ না, ও হলো ওই জলপাইগুড়ি থেকে কিন্তু মানে একাই গিয়েছিল, এবং ও যেই মানে ফেয়ারে যেখানে ছিল আর কি, সেটা আদার্স যারা ছিল তাদের বলে চেনেও না ছিল, তাই তো শুনছিলাম ওর কাছে। মানে ও আর কি ওর মা বাবার সাথে ও একাই গিয়েছিল মুম্বাই, মানে আচ্ছা অন্য আচ্ছা কেউ যায়নি, মানে এই ইসে ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য কেউ যায়নি। আর একটা আলিপুরদুয়ারের একটা আচ্ছা। মেয়ে গেছিল সোমা বলে, ওই মেয়েটা আবার অন্য গ্রুপে ছিল, মানে এদের গ্রুপে না। স্যার শিলিগুড়ি আর্ট ফেয়ারে আসবেন নাকি? আমরা তো স্টল নিয়ে নিয়েছি ও আচ্ছা, ওইখানে। শিলিগুড়ি আর্ট ফেয়ারটা কবে? মার্চ মাসে। আগের বার তো গিয়েছিলাম, ও মানে আমাকে, অবশ্য বুকিং ক্লোজ হয়ে গেছে। আগের বার গিয়েছিলাম শিলিগুড়ি বুকিং আর্ট ক্লোজ ফেয়ারে, হয়ে ওই গেছে। শিলিগুড়ি আর্ট ফেয়ারে হলো ইনভাইট ছিল, মানে ওয়াটার কালার আর্টিস্ট হিসাবে ইনভাইট করেছিল, মানে ওখানে একটা এই ইসে মানে ওয়ার্কশপে মানে ছবি করতে ওয়ার্কশপে। হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছিলাম আর কি, মানে আমাদের রায়গঞ্জ থেকে আমি, আরেকজন কালীগঞ্জ থেকে একজন গিয়েছিল এই দিক থেকে আর কি, ওখানে ইনভাইট করেছিল আর কি। দেখি, ইচ্ছে আছে যাওয়ার। ঠিক আছে, আসলে দেখা হবে। হুম, ওখানে শিলিগুড়ি কি আগের বছর ছিলে তুমি আর্ট ফেয়ারে? না, আগের বছর আমাদের গ্রুপ থেকে নিয়েছিল, স্টল নিয়েছিল, আচ্ছা বাট আচ্ছা, আমি ছিলাম না ও আগের বছর। বুঝতে পারলাম। ওখানে এমনি রেসপন্স কেমন, মানে মানে ছবি টবি কি বিক্রি, আগের বছর তো গেলাম তখন ভালো তো, বিক্রি হয়। হ্যাঁ আমাকে বললো তাই, একদিনেই বলে ওদের 80,000 টাকা না কত, মানে সমস্ত সব স্টল মিলে, মানে বলে ভালো একটা মানে ইসে হয় মানে বিক্রির ব্যাপার। ম্যাক্সিমাম বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আগের বার আমাদের স্টল বল। থেকেই মোটামুটি আমাদের স্টল থেকেই মোটামুটি 35,000 টাকা মতো বিক্রি হয়েছে, 35-40। বাবা, 35-40 ভালো বিক্রি হয়েছে তো তাহলে। হ্যাঁ। হুম, ভালো তাহলে একটা মানে ইসেটাও আর্ট ফেয়ারটাও বেশ ভালো এখন উন্নত মানের করছে তো, বেশ মানে একটা করা দরকারও, মানে উত্তরবঙ্গে একটা বেশ ভালো প্রভাব ফেলছে এটা আর কি।
স্যার, বলো। ল্যান্ডস্কেপটাতে কি আর কিছু করতে হবে ওই ল্যান্ডস্কেপটাতে? ল্যান্ডস্কেপে না আর কিছু, তাও আমি দেখে নিচ্ছি ভালো মতন দেখা হয়নি। থাকলো তাহলে এবার খালি দুর্গাটা দেখি, ওটা যে- আজকালের মধ্যে ওটা নামাই নিবো, তো ডিউ কাজে রাখা যাবে না। হ্যাঁ, তোমাদের তো এত ডিউ থাকে কেন? যে আমার তো ডিউ এখনো পর্যন্ত থাকেনি, ডিউ বলে স্যার, কিছু নেই। আমিও তো এদিকে ব্যস্ত ছিলাম না, এই এক্সিবিশন নিয়ে। আমাদের হুম বোনের প্রোগ্রাম আর হুম নিজের তো ক্লাস আছেই, এতগুলা ডিউ হয়ে যাবে, এখন আর ডিউ থাকবে না। হুম ডিউ আছে সবচেয়ে বেশি চারকোল গুলো হয়, চারটা প্রজেক্ট যেগুলো শুরু করেছিলাম আমি, রতন টাটা, রিয়েলিস্টিক দুটা। এবার একটা এই নতুনটা করবো আগে, কারণ এটা এখন গরম গরম ব্যাপার আসছে। ইন্ডিয়ার উইমেন্স ক্রিকেট টিমটা যে আমাদের জিতলো, ইন্ডিয়ার হুম ওয়ার্ল্ড কাপ যে পেলো, ওনাদের মধ্যে দেখি একজনকে, ওর ইচ্ছা আছে, দেখি ক্যাপ্টেনটাকেই করবো না কি করবো। না সবার হুম ফেভারিট হয় যে রশ্মিকা, ক্রিকেটারটাকে করবো, কি করবো দেখি। সবাই একজন দেখছি করলো, মানে কি কি একজন আননোন দেখলাম ফেসবুকে, দেখলাম ভালোই আইডিয়াটা আসলো, তাই জন্য আজকে বললাম আপনাকে। করবো কি ওটা রিয়েলিস্টিকটা আছে? করতে পারো। দেখি হাইপার তো হবে না, রিয়েলিস্টিকটাই করি। হাইপার করতে সব চোখ টোক সব শেষ হয়ে যাবে। হুম স্যার, এবার কিন্তু আপনি বলেছিলেন পেন আর্ট করাবেন, কিন্তু 1-2 সপ্তাহ হলো কিন্তু করাবেন, আপনি কিন্তু প্রমিস করছিলেন যে করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ড্রয়িং মোটামুটি শেষ। হ্যাঁ, এবার হচ্ছে এটাতে ডিটেল আরও করতে গেলে সে মানে যে এই সেটা যে মাথার মধ্যে এটার মধ্যে যে অনেক কিছু আছে, বা দু একটা আমি লাইন দিয়ে দিচ্ছি, মানে বেশি ডিটেলিং না, মানে তোমাকে মেন যেটা করতে হবে যে আহ, একটা ছবির সেটা ক্যারেক্টারটা মানে তুমি সেম টু সেম টুকবে না। মানে একটা রেফারেন্স তুমি সে নিচ্ছ ঠিকই আছে, সেইটার দেখে তোমার ড্রয়িংয়ের মধ্যে হোক, সেটা হচ্ছে কালার যখন করবে কালারের মধ্যে হোক, সেটা যাতে তোমার নিজস্বতা কিছুটা টাচ থাকে। হ্যাঁ, মানে সেই স্বতন্ত্রতা বজায় রেখে করবে। মানে সেটা করার চেষ্টা করবে, প্রথম প্রথম হয়তো হবে না, সেটা চেষ্টা করবে, মানে মনে সেটা মনে মনে সেটা রাখবে, সেটা যাতে কিছু একটু দু একটা জিনিস হলেও যাতে আলাদা হয়, সেম টু সেম মানে যা আছে সেম টু সেম টুকে দিলাম, সেটা যাতে না জেরক্স মেশিনের মতো খালি টুকে যাতে না হয়। সেম টু সেম যদি একদম মানে যেমন আছে তেমনই একদম, মানে কোথাও কিছু ইয়ে নেই। ধরো এই ছবিটা আছে, এই ছবিটা মানে ধরো আঁকানো ছবি একটা তৈরি হলো, সেটা দেখে মনেই হচ্ছে না ওটা আঁকানো, মানে এতটাই মানে সেম টু সেম জিনিসটা, মানে সেটা কি মানে একটা জেরক্স মেশিনের মতো। তো এটা ধরো আমি জেরক্সে একটা প্রিন্ট বের করলাম, সেম টু সেম সেটা হলো, কোনো চেঞ্জ নেই। চেঞ্জ নেই বলতে সেই ড্রয়িংটা যাতে ভুল না হয়। তো এখানে ধরো আমি কালার কি দেখতে পাচ্ছি, ইয়েলো আকার, একটু ক্রিমশন লেগ আছে, একটু হয়তো ভার্মিলিয়ান আছে, একটু স্যাপ গ্রিন আছে, এই ব্যাস এইটুকু। কিন্তু তারপরে তুমি আরও কী কী দেখতে পাচ্ছ, মানে আরও তুমি গভীরতা, এখানে হয়তো তুমি একটু গ্রিন গ্রিন টাচ হলো। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে হয়তো তোমার যে ব্লু টাইপের টাচ হলো, বা এই ধরনের যে কালার আছে, আমি একটু আগে যে ছবিটাতে দেখালাম যে চুলের মধ্যে একটু ব্লু ব্লু, এই যে আস্তে আস্তে একটু একটু করে তোমাকে একটু আলাদা রকমভাবে চেঞ্জ করতে হবে। সেইটাই তোমার নিজস্ব বৈশিষ্ট্য আস্তে আস্তে সেটা তৈরি হবে। ঠিক আছে, যেমন এই যে ড্রয়িংটা, এটা আমি করলাম এরকম, তুমি ধরো তোমরা যদি আমার এই ড্রয়িংটা না দেখে করো, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংয়ের ধরন আবার আলাদা হবে। ঠিক আছে, তো এক একজনের কিন্তু একই রকম হবে। তো এইটাই আর কি বলছি, মানে তোমার হচ্ছে যেটাই করো সেটা মাথায় রাখবে, যে এখানে যেরকম দেখো এই সেম টু সেম যা আছে, এই একটা একটা করে লাইন টাইন, এগুলো যখন আমি কালার করবো, এটা কি আমি ইমপ্রেশনের মধ্যে রাখবো, আমি এত ডিটেল দেবো না। আমার ফোকাস মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কোন জায়গায়, আমার একটা গোটা কম্পোজিশন একটা ছবির মধ্যে এই মুখের এইটুকু যে আলো, একটা সুন্দর মিষ্টি আলো, তো সেই জায়গাতে সেই জায়গাটা আমার কাজটা বেশি হবে। আস্তে আস্তে আদার্সগুলোতে কাজ কমতে হবে। সেটা তোমার হচ্ছে একটা কম্পোজিশনটা কীভাবে হবে, সেই কম্পোজিশনের ব্যাপারে যখন ক্লাসে আমি ঢুকবো, এরপরে যখন ক্লাস করাবো, সেটা আমি ডিটেলে আরও বলবো বিষয়গুলো। মানে একটা কম্পোজিশন কীভাবে ক্রিয়েট হয়, সেটা ফিগারিটি হোক, একটা পোর্ট্রেট কম্পোজিশন হোক, একটা ল্যান্ডস্কেপ কম্পোজিশন হোক, যেটাই হোক, সেটা কম্পোজিশনটা কী জিনিস, সেই বিষয়গুলো যখন ক্লাস নেবো আর কি, তখন ডিটেলে আরও বোঝাবো।
তো এই হলো বিষয়। ড্রয়িং মোটামুটি এটা শেষ। তো এইটুকুই আর কি, একটা সিম্পলভাবে দেখো, বেশি সময় লাগলো না, মানে অল্প টাইমের মধ্যে সেটা করলাম। কিন্তু এটার ক্যারেক্টারটা ঠিকঠাক আছে, এবং তোমার হচ্ছে গঠনগত দিক দিয়ে বা প্রপোর্শনের দিক দিয়ে, প্রপোর্শন অর্থাৎ মাপঝোঁকের দিক দিয়ে কিন্তু ভুল নেই। সেই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর গঠনগত দিক এবং মাপঝোঁক যে বিষয়, প্রপোর্শনের দিকগুলো যাতে ঠিকঠাক থাকে, সেই দিক দিয়ে তোমাকে মাথায় রেখে, সে তোমার ফেসের ধরো সে হালকা একটু চেঞ্জ হলো, সে তাতে অসুবিধা নেই। কারণ তুমি তো এখানে কমিশন ওয়ার্ক করছো না, কারো ছবি একদম ডিটো সেম টু সেম একদম ওটাই দিয়ে, সেরকম না। তোমাকে দেখতে হবে পেইন্টিং কোয়ালিটি, সেই বিষয়গুলো এখানে আছে কিনা ছবিটার মধ্যে। সেই ছবির ফেসিয়াল দিক দিয়ে তোমার একটু চেঞ্জ হোক, কিন্তু প্রপোর্শনের দিক দিয়ে ঠিকঠাক আছে, গঠনগত দিক দিয়ে ঠিকঠাক আছে। হ্যাঁ, সেটা তোমার পেইন্টিং কোয়ালিটি যেসব দিকগুলো হয় আর কি, আরও যে বিষয়গুলো থাকে সেই দিক দিয়ে ঠিকঠাক আছে কি না, সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। সেই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার ছবি ঠিক আছে। সে মুখটা হালকা চেঞ্জ হতে পারে, সেটা তো অসুবিধা নেই, কিন্তু আদার্স যে ব্যাপারগুলো থাকে সেটা যাতে ঠিক থাকে আর কি।